বেনজিনের বিষয়টাও এক ঢিলে তিন পাখি মারতে চায়। এক হচ্ছে আমেরিকা, পশ্চিমা বিশ্ব তথা আমেরিকার প্রচন্ড চাপ, মধ্যবর্তী নির্বাচন এবং একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আজিজ খানের মেয়ের সাথে আমরা যেটা শুনেছি পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া, জয়ের বিয়ে হয়েছে। তাহলে যদি জয়ের বিয়ে হয়ে থাকে তাহলে আজিজ খান শেখ হাসিনার বিয়াই, তাহলে শেখ হাসিনা যদি বিয়াই হয়ে থাকে তাহলে বেনজির সাহেব যদি ওইখানে, বেনজির সাহেবের যে সম্পদ এবং সেখানে যদি কর্নেল ফারুক খানের আসনের যদি প্রতিদ্বন্দ্বী এবং জনাব সেলিম সাহেবের যদি প্রতিদ্বন্দ্বী হয়ে থাকে, তাহলে হয়তো তার ডানাটা একটু ভেঙে দেওয়া উদ্দেশ্য, যে আপনি রাজ পরিবারের ক্ষমতার ভিতর আপনি হস্তক্ষেপ করবেন। আপনার এখন বেনজির সাহেব হয়তো ভাবতে পারে যে আমি সরকারের জন্য এত কিছু করেছি, আমি 2014 সালে জীবন দিয়েছি, 2018-তে আমি জীবন দিয়েছি, 2024-এ আমি জীবন দিয়ে আমি গত 15 বছর বা গত 18 বছর এই সরকারকে ক্ষমতায় রেখেছি এবং শেখ হাসিনা সত্যি সত্যি কর্নেল ফারুক খানকে বাদ দিয়ে অথবা সেলিম সাহেবকে বাদ দিয়ে আমাকে হয়তো এমপি বানাতে পারে এবং আমাকে হয়তো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসতে পারে। এটি হয়তো রাজ পরিবারের কারণে এক ঢিলে উনার তিন পাখি মারার একটা কৌশল ছাড়া আর কিছুই নয়। জি, আমার ফখরুল চৌধুরী মিলন ভাই ভালো কথা বলেছেন, কিন্তু সমস্যা হলো যে আপনার শরীরে কিন্তু পচন শুরু হয় মাথায়। পচন যদি মাথায় শুরু হয় তাহলে কিন্তু আপনার এই শরীরে আপনি যতই ওষুধ দেন, যতই আপনি এক্সারসাইজ করেন, যতই আপনি শরীরে যত্ন নেন, আলটিমেটলি কিন্তু ওই মানুষটাকে বাঁচানো যায় না। এবং আমাদের আফসারি ভাই, যে মেজর আফসারি ভাই যে একটা ভালো প্রবাদ বলেছেন, যে আমরা সাধারণত বলি যে ওয়ান পিস মেড, কারিগর ডেড, কিন্তু উনি আবার খুব সুন্দর করে বলেছেন কারিগর স্টিল অ্যালাইভ অ্যান্ড মেনি মোর প্রোডাক্ট আর বিং প্রডিউসড। তার মানে আমাদের কারিগর আমাদের জীবিত আছে এবং কারিগর যেহেতু বারবার জীবিত থাকছে, কারিগরের মাধ্যমে কিন্তু প্রোডাক্টের পর প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে। আমরা যদি ধর্মের দিকে যাই, আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন একজন বাবা তার পুত্রকে নিয়ে গিয়েছিল যে পুত্র বেশি মিষ্টি খায়, এখন আমাদের নবীরও কিন্তু মিষ্টি খাওয়ার অভ্যাসটা ছিল। ইনস্ট্যান্টলি কিন্তু উনি তাকে অ্যাডভাইস দেন নাই, তাকে একটা নির্দিষ্ট সময় নিয়েছেন এবং এই সময়ে উনিও মিষ্টি খাওয়াটা কন্ট্রোল করেছেন এবং পরবর্তীতে যখন উনি মিষ্টি খাওয়াটা কন্ট্রোল করতে পেরেছেন তখন অ্যাডভাইস করেছেন যে মিষ্টি খাওয়া খারাপ বা একটা লিমিটেড মাত্রায় মিষ্টি খেতে হবে, বা যেটা মিষ্টি খাওয়ার যে নেগেটিভ বিষয়গুলো সেটা উনি উপস্থাপন করেছেন। তা আমাদের মাথায় যে পচন, সেই মাথার পচন যদি আমরা ঠিক না করি তাহলে আমার ফজলুল হক মানে ফজলুল চৌধুরী মিলন ভাই, ফখরুল চৌধুরী মিলন ভাই যতই কথা বলুক, আর ফখরুল চৌধুরী মিলন ভাইয়ের দোষ আমি দিব না, আরো আমি আওয়ামী যারা বুদ্ধিজীবী এখানে সে কথা বলেন, ওনারা যখন কথা বলার এক প্রান্তে যে গরু রচনা মুখস্থ করে আসে কিন্তু দেখা যায় যে পরীক্ষায় চলে আসে নদী রচনা, তখন এই গরুকে ঘাস খাওয়াতে খাওয়াতে নদীর কিনারে নিয়ে যায় এবং গরুটা তখন ওই ঘাস খেতে খেতে কিনারা থেকে নদীতে পড়ে যায়। তখন উনি যে নদী রচনা মুখস্থ করে এসেছিলেন তখন উনি সুন্দর করে বলেন আমাদের নদীটা খরস্রোতা, এখানে এখানে স্রোত বেশি, এখানে ভাঙন হয়, এখানে অমুক হয় তমুক হয়, যা যা মোটামুটি মুখস্থ করে আসে এটাই বলেন। এটাও আমাদের ফখরুল চৌধুরী মিলন ভাইও এর ব্যতিক্রম নয়। উনি কিন্তু দেখেন এই আলোচনায় আমাদের আলোচনা হচ্ছিল দুর্নীতি নিয়ে, উনি হঠাৎ করে চলে আসলেন পদ্মা সেতু, উনি হঠাৎ করে চলে আসলেন 1975 সালের 15ই আগস্ট, উনি অবশ্য 2004 সালের 21শে আগস্ট কিন্তু বলেননি। উনি উনি ওই যে বলেছেন যে আমাদের সিস্টেম গুলো দুর্বল, দুর্নীতিও চলছে, পাশাপাশি দেশ তো উন্নতির দিকে যাচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে, সেটাই বোঝাতে চেয়েছেন। দেশের উন্নয়ন যদি হয় তাহলে আমি ফখরুল চৌধুরী মিলন ভাইকে বলবো যে একটা মেয়ে যদি প্রেগনেন্ট হয় তাহলে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু তার ডেলিভারি হবে। এই ডেলিভারি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কিন্তু ওই বাচ্চার জন্ম কিন্তু আটকাইতে পারবে না, ঠেকাতে পারবে না। বাট একটা বাচ্চা যদি জন্ম নেয়, ওই বাচ্চা যদি ট্রেন স্টেশনে বা ফুটপাতেও যদি সে মানুষ হতে থাকে তাহলে কিন্তু তার তার বয়সের সাথে সাথে তার যে গ্রোথ, তার যে ডেভেলপমেন্ট, এটি কিন্তু ফখরুল চৌধুরী মিলন ভাই আপনি কিন্তু আটকাতে পারবেন না। তা আপনারা যে লম্বা লম্বা ঢেকুর তোলেন যে আপনি উন্নয়ন এবং উন্নয়ন, একই সাথে 1971 সালে স্বাধীন হয়েছে কাতার, স্বাধীন হয়েছে সাউথ কোরিয়া, স্বাধীন হয়েছে সিঙ্গাপুর। তাহলে সেক্ষেত্রে কাতার, সিঙ্গাপুর, সাউথ কোরিয়ার জিডিপি এখন কোথায়? কাতার বিশ্বের মানে 1 নম্বর ধনী দেশ, আর আমাদের জিডিপি কোথায়?
আর আপনি যেটা বলছেন উন্নয়ন তো আমাদের যে সিপিডি বা আমাদের যে ফাইন্যান্সিয়াল যারা নিয়ে গবেষণা করে তারাই তো বলছে $65 বিলিয়ন খেলাপি ঋণ এবং টাকা পাচার হয়েছে, যেটা টোটাল ঋণের 33%। তা আপনি যে বলছেন উন্নয়ন উন্নয়ন সাইফুল সাগর, আমরা এখানে 4জন ব্যক্তি আছে। আমি ধরেন একটু দুষ্টু প্রকৃতির, আমি আপনার কাছ থেকে 10 লাখ টাকা লোন নিলাম, ফখরুল চৌধুরী মিলনের ভাইয়ের কাছ থেকে 10 লাখ টাকা লোন নিলাম, আফসারি ভাইয়ের কাছ থেকে 10 লাখ লোন নিলাম। এই 30 লাখ টাকা দিয়ে আমি গাড়ি কিনলাম 3টা, আমি খুবই আরাম এসে থাকলাম। লোকজনে দেখলো যে আমার উন্নয়ন আর উন্নয়ন হচ্ছে, কিন্তু আমি যে 30 লক্ষ টাকা লোন আমি দেনায় জর্জরিত, এই বিষয়গুলো কিন্তু আওয়ামী লীগ সামনে আনছে না। আর আমাদের যে আফসারি ভাই কিন্তু খুব ভালোভাবে বলেছেন যে এই যে 1975 সালে যে 15ই আগস্টটা হলো, এই 15ই আগস্টটার জন্য কি আওয়ামী লীগ কি নিজে দায়ী নয়? আমাদের ওই সময় যে যিনি শাসক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি নিজে দায়ী নয়? উনি কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে সিরাজ শিকদারকে যখন পুলিশের গুলিতে হত্যা করা হয়, তিনি কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন সিরাজ শিকদার কোথায়। উনি কিন্তু 1973 সালের 7ই মার্চের যে প্রথম যে পার্লামেন্ট নির্বাচনটা হয়েছিল, সেখানে তিনারা 293টা আসন পেয়েছিল। সেখানে আমরা কিন্তু দেখেছিলাম খন্দকার মোস্তাকের আসনটা কিভাবে হেলিকপ্টার পাঠিয়ে ছিনিয়ে আনা হয়েছিল। আমরা কিন্তু দেখেছিলাম সুনামগঞ্জের তরুণ নেতা সুরঞ্জিত সেন গুপ্তর আসনটা কিভাবে ছিনিয়ে আনা হয়েছিল। আমরা কিন্তু দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারে 1975 সালের 25শে জানুয়ারি 4র্থ সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানটা, আমরা এত পিছনে না যাই, এত আজকের আলোচনাতে থাকি, একটু ছোট্ট করে শেষ করবেন এই পর্যায়ে। জি যে আমি শেষ করে দিচ্ছি, যেহেতু আমাদের ফখরুল চৌধুরী মিলন ভাইয়ের মতো যারা এখানে আসেন কথা বলেন, ওনারা যদি গরু রচনা মুখস্থ করে যে নদু রচনা নিয়ে লেখা শুরু করেন, এই কারণে আমি এটা অবতারণা করেছিলাম। যাই হোক, ওই সময় যে সরকার যে 1974 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল, এই দুর্ভিক্ষের এবং যে দুর্ভিক্ষের কারণ যে পরবর্তীতে গবেষণা করে অমর্ত্য সেন, যাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে বাংলাদেশের 1974 সালে দুর্ভিক্ষ নিয়ে গবেষণা করার জন্য, এবং উনি প্রমাণ করে দেখিয়েছেন 1974 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল সেখানে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল, সেখানে খাবারের কোনো সংকট ছিল না, খাবার ছিল এনাফ। বাট ওই সময়ের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনের ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, ম্যাল প্র্যাকটিস এবং দুর্নীতির কারণেই কিন্তু লক্ষ লক্ষ লোক কিন্তু মারা গিয়েছিল। আমার ফখরুল চৌধুরী মিলন ভাই সহ যারা কথা বলে তারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু বলেন না। আর আপনি দুর্নীতির যে আপনি যে দুর্নীতি দমন করবেন, কিসের দুর্নীতি দমন করবেন, কার দুর্নীতি আপনি দমন করবেন? আমি দেখলাম গত পরশুদিন আমাদের সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন সাহেব, উনি বলছেন উনি 1 সপ্তাহ করে রিটায়ারমেন্টে যাবেন, উনি শিক্ষকতা করবেন। তা উনি কি শিক্ষকতা করবেন এবং কাকে শিক্ষা দিবেন এবং কি শিক্ষা দিবেন, কি শিক্ষা উনি দিবেন? আমাদের ফখরুল চৌধুরী মিলন ভাই বললেন সেনাপ্রধান বা পুলিশ প্রধান তারা সরকারকে সহযোগিতা করেছে, এই কারণে তারা হয়তো এই সমস্ত বেনিফিট নিয়েছে এবং দুর্নীতি করেছে। দেখেন, আপনি উন্নত বিশ্বের কথা বললেন, উন্নত বিশ্বে আপনিও আছেন আমিও আছি। উন্নত বিশ্বে কিন্তু চিফ জাস্টিস, সেনাপ্রধান, পুলিশের আইজিপি এটাও কিন্তু রাজনৈতিক ভাবে নিয়োগ দেওয়া হয়, কিন্তু তিনারা যখন রাজনৈতিক ভাবে নিয়োগ পাওয়ার পরে চেয়ারে বসে যান, তখন তারা কিন্তু দলের পক্ষ হয়ে বা দলের আদর্শ নিয়ে কিন্তু কথা বলে না। দলের প্রতি একটা সমর্থন থাকতে পারে, বাট ইট ডাজন্ট মিন যে আমরা কিন্তু দেখেছি জো বাইডেন এবং যে জো বাইডেনের যে নির্বাচনটা হলো, কি যেন নাম আপনার, এই যে অপোজিশন ক্যান্ডিডেট জো বাইডেনের যে অপোজিশন এখানে, ডোনাল্ড ট্রাম্প যখন ঝামেলা করার চেষ্টা করছিল, তখন কিন্তু সেনাপ্রধান যিনি ছিলেন, চিফ অফ আর্মি স্টাফ যিনি ছিলেন, উনি কিন্তু যে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন যে আমরা কোন রাজা, বাদশাহ বা স্বৈর শাসক বা কোন টাইরান তার অধীনে আমরা কাজ করি না, এবং তাদেরকে ক্ষমতায় আনার জন্য বা ক্ষমতায় রাখার জন্য এই আমেরিকান সেনাবাহিনী বা আমেরিকার ডিফেন্স কাজ করে না। তারা গণতন্ত্র এবং তারা সংবিধান রক্ষার জন্য কাজ করে। এই যে বিএনপি দেখেন যে পুলিশের আইজিপি নিয়োগ দিয়েছিলেন একজন আনোয়ার ইকবাল চৌধুরী, উনি কিন্তু সরকারের সাথে দ্বিমত পোষণ করার কারণে উনি কিন্তু পদত্যাগ করেছিলেন আইজিপি হিসেবে, পদত্যাগ করেছিলেন। কিন্তু আমরা এখন কি দেখছি, আওয়ামী লীগের যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, এই যে আমাদের দেখেন এনায়েতুর রহিম যাকে ধরা হচ্ছে পরবর্তী প্রধান বিচারপতি, দেখেন ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং উনি যেভাবে বক্তব্য দিচ্ছেন একটা রাজনৈতিক বক্তব্য, ওয়ারাজ উনি অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস,
এবং উনি সংবিধানের উপর হাত রেখে উনি শপথ নিয়েছেন এবং উনি বলেছেন উনি কোন রাগ অনুরাগের বশবর্তী হয়ে কোনো ধরনের বক্তব্য দিবেন না, বিচার বিশ্লেষণ করবেন না, উনি ইম্পার্শিয়াল ভাবে বক্তব্য দিবেন। তাহলে উনি যখন রাজনৈতিক বক্তব্য দেন, হতে পারে উনি রাজনৈতিক ভাবে নিয়োগ পেয়েছেন, কিন্তু আপনি যখন চেয়ারে বসেন তখন কিন্তু আপনি 18 কোটি জনগণের আপনি কিন্তু জাস্টিস, আপনি যখন প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন তখন কিন্তু আপনি 18 কোটি জনগণের আপনি প্রধানমন্ত্রী। এই সমস্ত কারণে আমাদের এইগুলো আগে ঠিক করতে হবে। আমাদের সমস্যা হচ্ছে মাথায়। আপনি এই আসাদুজ্জামান, মনিরুজ্জামান, নুরুজ্জামান, আপনার বেনজির এবং জেনারেল আজিজ, অলরেডি সাইফুল সাগর, জেনারেল আজিজের বিষয়ে আপনি দেখেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান অলরেডি কিন্তু সার্টিফিকেট দিয়ে দিয়েছে, বলেছে যে তার 2 ভাইয়ের পাসপোর্ট কেলেঙ্কারির বিষয়ে জেনারেল আজিজের কোনো দায়বদ্ধতা নাই। এবং আপনারা দেখেন ওবায়দুল কাদের সহ এবং যারা আওয়ামী স্পেন্সার আছে তারা কিন্তু ইতোমধ্যে জেনারেল আজিজকে প্রোটেকশন দেওয়া শুরু করেছে। তার মানে জেনারেল আজিজ অলরেডি প্রোটেক্টেড। এখন আসেন বেনজিনের বিষয়টাও এক ঢিলে 3 পাখি মারতে চায়। এক হচ্ছে আমেরিকা, পশ্চিমা বিশ্ব তথা আমেরিকার প্রচন্ড চাপ, মধ্যবর্তী নির্বাচন এবং একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, এবং ভারত সরকার যে 6 মাস সময় চেয়ে নিয়েছিল সেই 6 মাসের গ্রেস পিরিয়ড শেষ, তাদের একটা সরকার গঠন হয়ে গেছে। এইগুলো কারণে এখন আমেরিকাকে একটু বোঝানো যে আমরা দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স, এটি হচ্ছে এক পাখি। আরেক পাখি হচ্ছে আমাদের জনগণকে ইতিহাস পড়াতে যে ভূগোল শেখানো যে আমি কিন্তু দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স, যদিও আমি দুর্নীতি করে আমি সংবিধানের অপব্যাখ্যা দিয়ে আমি আমার কুশীলবদেরকে দুর্নীতির সুযোগ দিয়ে আমি গত 15 বছর প্রকারান্তরে 18 বছরে ক্ষমতায় এনেছি, কিন্তু আমি অন্যদেরকে দুর্নীতি করার সুযোগ দিচ্ছি না। এটি হলো দ্বিতীয় ঢিল। আর থার্ড ঢিল হচ্ছে আমার যেটা ধারণা, এটি কোনো সোশ্যাল মিডিয়াতে আলোচনা হয় নাই, এটা আমার ধারণা যে বেনজির সাহেব জনাব সেলিম এবং কর্নেল ফারুক খানের আসনে হয়তো কোনো এমপি ক্যান্ডিডেট, আমি একটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে আজিজ খানের মেয়ের সাথে আমরা যেটা শুনেছি পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া, জয়ের বিয়ে হয়েছে। তাহলে যদি জয়ের বিয়ে হয়ে থাকে তাহলে আজিজ খান শেখ হাসিনার বিয়াই, তাহলে শেখ হাসিনা যদি বিয়াই হয়ে থাকে তাহলে বেনজির সাহেব যদি ওইখানে, বেনজির সাহেবের যে সম্পদ এবং সেখানে যদি কর্নেল ফারুক খানের আসনের যদি প্রতিদ্বন্দ্বী এবং জনাব সেলিম সাহেবের যদি প্রতিদ্বন্দ্বী হয়ে থাকে, তাহলে হয়তো তার ডানাটা একটু ভেঙে দেওয়া উদ্দেশ্য যে আপনি রাজ পরিবারের ক্ষমতার ভিতর আপনি হস্তক্ষেপ করবেন। আপনার এখন বেনজির সাহেব হয়তো ভাবতে পারে যে আমি সরকারের জন্য এত কিছু করেছি, আমি 2014 সালে জীবন দিয়েছি, 2018-তে আমি জীবন দিয়েছি, 2024-এ আমি জীবন দিয়ে আমি গত 15 বছর বা গত 18 বছর এই সরকারকে ক্ষমতায় রেখেছি, এবং শেখ হাসিনা সত্যি সত্যি কর্নেল ফারুক খানকে বাদ দিয়ে অথবা সেলিম সাহেবকে বাদ দিয়ে আমাকে হয়তো এমপি বানাতে পারে এবং আমাকে হয়তো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসতে পারে। এটি হয়তো রাজ পরিবারের কারণে এক ঢিলে উনার 3 পাখি মারার একটা কৌশল ছাড়া আর কিছুই নয় সাইফুল সাহেব।